আমি এসব তেমন পছন্দ করি না। তুই খাস, তোর পছন্দ, তাই কাগজে মুড়িয়ে তোর জন্য নিয়ে এলাম। পাখি খুশি হলো। মুখের ভেতরে চানাচুর এক মুঠো নিয়ে নিল। চানাচুরের ভেতরে থাকা বাদামের টুকরো ওনার মুখের ভেতরে ঢুকিয়ে দিল। জানতে চাইলো, কেমন? অসাধারণ, অমৃত। বেশি চাপা মারা হয়ে গেল না? বইয়ের হাতের বিষেও অমৃত মনে হয় জান। পাখি কিছুক্ষণ নিরুত্তর রইল। নির্বিঘ্নে ভাষাহীন দৃষ্টিজোড়া নিয়ে ওনার সুতনু মুখটার দিকে অফুরন্ত নেত্রমণিতে চেয়ে রইল। আচমকা ওনার ললাটে গালে, অতঃপর ঠোঁটে কোমল ওষ্ঠাগত ছুঁয়ে দিল। ভালোবাসি আবার সুদর্শন পুরুষটি। উনি ওর নাক ধরে টানলেন, নাকের সঙ্গে নাক ঘষেন, অতঃপর চুমু খেলেন। আমার মিনি মিরাল ছানাটা। তৎক্ষণাৎ ওই মুহূর্তে মুঠোফোনটি ঝংকার শব্দ তুলে তুরঙ্গের মতন বেজে ওঠে। উনি কিঞ্চিত বিরক্ত হলেন। শালার ফোন আসার আর টাইম পেল না। পাখি ফিক করে হাসলো। ক্লাব থেকে অয়ন ফোন করছে। উনি রিসিভ করলেন। হ্যাঁ বল। রাখ, আসছি। উনি ফোন পকেটে ভরে পাখির ললাটের চুলগুলি কানের গোড়ায় গুজেন, বলেন মধুময় গলায়, আমার জানটা যেতে হবে। এক্ষুনি? হুম। ঠিক আছে। রাতে রেডি থাকিস, আমি ঘুরতে নিয়ে যাব। অবশ্যই লাল শাড়িটা পরে আসবি জান, আমি অপেক্ষা করব। আম্মা যদি দেখে ফেলে? অত শত চিন্তা করিস না তো, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা। নাম যখন ক্লাবে পৌঁছায় তখন বেলা 2টো। সালাম ফকির আর হানিফ মোল্লাকে ক্লাবের সামনে দেখা গেল। ওনাদের সালাম দিল গিয়ে। নিজের বাছাইকৃত চেয়ারটিতে গিয়ে বসে পড়লেন তিনি। ইশারায় অয়নকে জিজ্ঞেস করেন, ওনাদের চা নাস্তা দিয়েছিস কিছু? গুড। বলেন চাচারা, আপনাদের কি জন্য আসা? সালাম ফকির ওনার মেয়েকে দেখিয়ে বললেন, বাবা, এই শয়তান হানিফা ওর পোলাপাইন আমার মাইয়ার পিছনে লেলিয়ে দিয়ে আমার মাইয়ার মাথাটা খারাপ করছে। আজ বেইন্না খালে 2টা বাঘ ছিল, ভাগ্যিস হাতে নাতে ধরে আনছি, নয়তো মান ইজ্জত সব যাইতো। এখন ওর ফুলাই মাইয়ারে কিছুতেই ছাড়তো না, বলে কিনা আবার ফালাইব। এটা কোনো কথা বলো বাজান? হানিফ মোল্লা রেগে গেলেন, বললেন ব্রোয়েশ হয়ে, বাজান, এক পক্ষের কথা শুনে বিচার সালিশ কইরো না। তোমার কাছে আইসি ভালো মীমাংসা পাইতে, আশা করি ভালো কিছু পাবো। নাফ মুরব্বীদের রেখে ছেলে মেয়েদের ধরল। নাম কি? করিস কি? বয়স? আর তোমার নাম কি? লেখাপড়া কত দূর? ভালোবাসো সালাউদ্দিনকে? মেয়েটা সালাউদ্দিনের নিকট একবার তাকিয়ে ওর বাবা সালাম ফকিরের দিক একবার তাকান। সালাম ফকির ইশারায় না বলতে বলেন, কিন্তু মেয়ে করে ঠিক উল্টোটা, মাথা নাড়িয়ে বলে। সালাউদ্দিন নামক ছেলেটা সন্তুষ্ট চিত্তে ফোঁস করে দম ছাড়ল। না ফের বলে, ও কি তোমাকে পালাতে ফোর্স করেছিল? না এবার বেশ তীক্ষ্ণতার সঙ্গে সালাম ফকির ও হানিফ মোল্লার দিকে দৃষ্টিপাত করেন। হানিফ কাকা সব তো শুনলেন, আপনি চান কি? আমার চাওয়া পাওয়া নেই কোনো বাবা, যেটা ভালো বুঝো তাই করো। তবে মরিয়মরে পুত্রবধূ হিসেবে মাইনা নিতে আমার কোনো অসুবিধা আপত্তি নেই। না সন্তুষ্ট হলো। সালাম কাকা, আপনার ইচ্ছে কি? বেকার ফলের দ্বারে আমি মাইয়া বিয়া দিমু না। চাকরি হলে নিশ্চয়ই দিবেন। মানে? বলছি সালাউদ্দিন রেস্টুরেন্টে কাজ করতে পারবে তো? ছেলেটা খুশি হলো। সত্যি সত্যি তার একটা চাকরির দরকার ছিল, আজ সেটা হয়ে গেল। 12,000 টাকা বেতন চলবে? যা বিয়ে উপলক্ষে আরো 3,000 টাকা বাড়িয়ে দিলাম, মোট 15,000 টাকা মাইনে। বিয়ের 1 সপ্তাহ পর থেকে কাজে জয়েন করবি। সালাম ফকির খেপে গেলেন। এইসব কি করছো তুমি নওয়াফ? তোমার কাছে আইসি সমস্যার সমাধান করতে, আর তুমি দুইটা বিয়া দিয়া দিতেছো? এটা কেমন সালিশ? আমি মানব না এসব। উত্তেজিত হবেন না কাকা, বসুন। দেখেন, দুজন দুজনকে ভালোবাসে, ওরা অ্যাডাল্ট, চাইলেই নিজের পছন্দ মতন বিয়ে করতে পারে। আপনি বাধা দিতে পারবেন না। তাছাড়া আপনি বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলেন না, এখন তো ছেলের চাকরি দিয়ে দিলাম, আর বাধা কিসের? উনি আর কথা বলতে পারলেন না। থোতা মুখ বোতা হয়ে গেল। তবে মনে মনে নাফের ওপর ক্ষোভ রয়ে গেল। দপাদপ পা ফেলে রাগে হিসহিস করতে করতে চলে গেলেন। সেদিকে তাকিয়ে নাফ মুচকি হাসেন। সাফিন, কাজীকে খবর দে। জি ভাই, দিচ্ছি।
কিছুক্ষণ পর কাজী এলো, দুজনকে নিখাও পরিয়ে দিল। কাজীকে ভালো মানের একটি মোটা বকশিস দিলেন উনি। রাত 8টা, লতা নদীর পাড়ে ছোটোখাটো একটি নৌকা, ভরা জ্যোৎস্না, চুয়ে চুয়ে পড়ছে যেন তার আলো। আলো আধারির বুক চিরে চলছে নৌকা। লাল টুকটুকে শাড়ি পরা নববধূদের মতন দেখতে মেয়েটা সুটাম দেহের সঙ্গে মিশে রয়েছে। কোমরের বিচা ঝুনঝুন করে বাজে, উৎকণ্ঠে ইহা শুনতে মধুর ন্যায় লাগে। রাঙা পা দুটিতে নুপুরের তরঙ্গ সুর, কৃত্রিম রং মাখা অধর দুটি উনি পরপর শুষে নেন, ছাড়েন কিছুক্ষণ পর। জ্যোৎস্নার আলোতে প্রেয়সীর ভয়ঙ্কর রূপ দু চোখ দিয়ে অবলোকন করেন, কানের লতিতে ব্যথা দিয়ে কামড় বসান। আহ, উনি মুচকি হাসেন। চমৎকার লাগছে আমার কলিজাটা, নয়ন জুড়িয়ে গেল আপনার রূপ লাবণ্য দেখে, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। পাখি লজ্জা পেল, মুখ ঢাকলো ওনার বুকে। বেশি বলে ফেললেন, আপনার মতন অত সুন্দর নই। বেশি বলিনি। পুরুষের চেয়ে নারীরা অধিকতর সুন্দর বেশি হয়। নারীকে সৃষ্টিকর্তা খুব সুন্দর করে নিজ হাতে বানিয়েছেন। এজন্য পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নারী, আর আমার দুর্বলতা হলি শুধু তুই। প্রতিটি প্রেমিক পুরুষের চোখে তার শখের নারীটি একটু বেশি সুন্দর হয়। যেমন ধর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আর আমার কাছে তুই অগ্রিম বেশি। কেন জানিস? কারণ আমি শুধু তোর প্রেমিক পুরুষ নই, তোর বড়। উনি দম নেন, ফের বলেন। ইচ্ছে করছে এই খোলা আকাশের নিচে বসেই তোকে গভীরভাবে ছুঁয়ে দিতে, দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে ছোঁয়ায় ছোঁয়ায় উন্মাদনা বাড়িয়ে তুলতে। পাখি হাত উঠালো, ওনার গালে রাখলো, অতপর গালে চুমু খেলো। রিনঝিনে রেশমি চুড়ির ঝোঙ্কার ওনার বেখেয়ালি মনটাকে মাতালেন নাই কিশোরীর নিকটে আহ্বান করে। খেয়া ততক্ষণে নদীর মাঝামাঝি, আশপাশ কোনো নৌকা কিংবা মানুষের উপস্থিতি নেই। চাঁদের আলো ব্যতীত কোনো আলোকের দেখা নেই, কেবল একটি হেরিকেন নিভু নিভু জলে আর নেভে। উনি কিশোরীর ব্লাউজ ঘাট থেকে নামিয়ে মুখে গুজে দেন। মেয়েলি আঙুলের ফাঁকে ফাঁকে উনি ওনার খসখসে আঙুলগুলির মিলন ঘটান। ছোট ছোট চুমুতে গলদেশে উন্মাদনা উনি বাড়িয়ে দেন। মেয়েটা কেমন নেতিয়ে সিটিয়ে গেল ওনার শরীরের সঙ্গে। উনি এবার মেয়েটার গলদেশের নিচাংশে হামলে পড়েন। ছোট ছোট ছোঁয়াগুলি মেয়েটার অঙ্গে প্রত্যঙ্গে রোমাঞ্চকর অনুভূতির ছোঁয়ার ঝড় বাড়িয়ে তোলে। মেয়েটি ওনার পিছাংশ খামচে ধরল শক্ত হাতে। উনি দ্রুতগামী বক্ষের ওঠানামা করা গতিবেগের সামনে এসে থেমে পড়েন, বিভাজনের উপর ছোট করে চুম্বন করে, এরপরে ছেড়ে দেয় কিশোরীকে। সব জায়গা সবকিছুর জন্য প্রস্তুত নয় সোনা, নিয়ন্ত্রণ করো নিজেকে। পাখির খানিকটা লজ্জা লাগলো, বুকের ওপর শাড়ির আঁচল ঠিক করে উঠে বসলো, বিড়বিড় করলো। নিজেই ওর উন্মাদনা আগ্রহ বাড়িয়ে এখন লেকচার দিচ্ছে। উনি অধর কামড়ে হাসেন। সব শুনছি, কিন্তু তুই রাজি থাকলে এখানেই সবকিছু হতে পারে। আপনি আর একটা কথা বলবেন না, তাহলে কিন্তু নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিব। উনি ওর দিকে এগিয়ে আসেন, হাতটা টেনে কোমরের পেছনে নিয়ে চেপে ধরেন। সমস্যা কি কলিজা, রাগ করেছিস নাকি? না, লজ্জা দেন কেন? এখনো এত লজ্জা? ভারী দুঃখবোধ হচ্ছে নিজের প্রতি। আমি কি সঠিকভাবে তোর লজ্জা ভাঙাতে পারিনি? পাখি ওনার মুখ চেপে ধরল। আর একটা কথাও বলবেন না, নির্লজ্জ লোক। মুখ তো নয় যেন সেলাই মেশিন, লাগাম নেই কোনো। উনি শুনলে তো উল্টে হো হো করে হাসতে হাসতে অধর ছড়িয়ে ফেলেন। সুগঠিত লতানো কোমর টেনে সুটাম দেহের সঙ্গে ফের মিশিয়ে নেন। একটা একটা করে শাড়ির কুচিগুলি খুলে নিলেন। নৌকা তখন মাঝ নদীতে ঢুলছে, মোটামুটি ভালোই বাতাস সেখানে। ঢেউয়ের শব্দ ভেতরে ভেতরে রোমান্টিক অনুভূতি বাড়িয়ে দেয়। তার সঙ্গে উঠছে কিশোরীর অবাধ্য চুলগুলি, ওনার চোখে মুখে তা আছড়ে পড়ে। মিষ্টি একটি সুগন্ধিতে ওনার ঘোর লেগে আসে। চোখ দুটি সুখের আবেশে বন্ধ করে নেন, ফের খোলেন। নেশালো চোখ দুটি নিয়ে উনি কিশোরীকে কোলে তুলে নিলেন। এরপরে নৌকা ছাউনির দিকে এক পা করে এগিয়ে চলেন। ভেতরে গিয়ে পর্দা ফেলে ওকে শুয়ে দেয়। গুনগুন করে গানের সুর ধরেন। আজ পাশা খেলবো রে শাম। পাখি লজ্জা শরমে মুখ ঢেকে ফেলল। লোকটা তার শার্টের বোতামগুলি খুলে অর্ধনগ্ন হয়ে গেলেন। ওনার বলিষ্ঠ ফুলে ফেপে ওঠা পেশিবহুল দেহটা কিশোরীকে বড্ড আকর্ষিত করে, আফিমের মতন কাছে টানে। চওড়া বুকটিতে কালো লোমে আবৃত। সে টপাটপ দুটো চুমু খেয়ে নিল লাজ লজ্জা ফুলে। উনি ওর দু হাত চেপে ধরে অধরে স্পষ্ট করতে থাকেন। উদর ছেড়ে পিঠে ছোট ছোট স্পর্শে পাগল করিয়ে তুললেন। ব্লাউজের হুক খুলে অধর ছুঁয়ে দেয় মেয়েলি কোমল অংশে। পাখি ওনার চুল খামচে ধরে। লোকটা ওর গলদেশে নেমে আসে, বারন্ত বক্ষ থেকে নেমে যান অদরে। ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে বাড়ে অদ্ভুত আর্তনাদ, উন্মাদনা। এই জ্যোৎস্না ভরা চাঁদনি রাত্রি, ঢেউখানা নদী তরঙ্গ সুর ওদের ভালোবাসার সাক্ষী হয়ে থাক।
দুটো প্রাণ ভাসে তটিনী বুকে, উন্মুক্ত নভের নিচে এক স্বর্গীয় সুখে। আর প্রতিটি গভীর উন্মাদনা উত্তেজনা দুজনকে ভালোবাসা নামক স্পর্শে মরিয়া করে তুলছে। পড়ছে ঘন ঘন নিঃশ্বাসের গতিবেগ, যা মাপা যায়, গোনা যায় ধীরজ গতিতে। ক্লান্তিময় প্রহরে দুজনে তখন গভীর ঘুমে তলিয়ে। আচমকা তৎক্ষণাৎ ওদের দিকে একটি ট্রলার ছুটে আসে। নফের ষষ্ঠ ইন্দ্রিয় দ্রুত সজাগ হয়ে ওঠে। বুকের ভেতরে লুকানো নারীটিকে ডাকতে তার ভীষণ খারাপ লাগলো। সবে ঘুমিয়েছে, তবুও ডাকতে হবে। কলিজা, এই যে সোনা। ও ধরফরিয়ে কাঁচা ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো। লাল লাল চোখ দুটি ডোলে ডোলে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? জলদি শাড়ির ব্লাউজ পরে নে। বাহিরে কারা যেন এসেছে, আমাদের দিকে এগিয়ে আসছে। তুই নৌকার ছাউনির ভিতরেই থাকবি, একদম বের হবি না। আমি দেখে আসি কারা এসেছে। পাখি ওনার হাত টেনে ধরল। আপনি একা যাবেন না। চিন্তা করিস না, কিচ্ছু হবে না। পাখির দুশ্চিন্তা বাড়ল। তবুও না ছাউনি থেকে বেরিয়ে এলো। দেখলো নৌকার প্রান্তে চারজন রামদা চাপাটি নিয়ে শাঁসা করে এগিয়ে আসে। নাফের মাথায় হাত। জলদি সে ছাউনির ভেতরে গেল। ততক্ষণে নৌকা জোয়ারের পানিতে বড় খালে এসে পড়েছে। উনি খালের পানির গতিবেগ মাপলেন। পানি কতটুকু জেনে সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। আতঙ্কিত শুকনো মুখটা নিয়ে উনি তাড়া দিলেন, পাখি নৌকা থেকে এখনই নেমে যা। ওরা শুকনো মুখটা দেখে পাখির বুক মুচড়ে উঠল। কিছু একটা নির্ঘাত হয়েছে। লোকটার মুখটা কখনো এমন শুকনো সে দেখেনি। ভয়ে তার শিরদাঁড়া বেয়ে শীতল শ্বেতবাড়ি বয়ে গেল। ফের ওনার কণ্ঠে তারা। যান, সময় নেই, জলদি। কি হয়েছে আপনার? মুখটা এত শুকনো কেন? তখনই না শুনতে পেল লোকগুলির জুতার শব্দ। এদিকে এগিয়ে আসে। নাওয়াফের হাতে সময় রইল না। সাঁতার জানোস? জি। তাহলে আর কোনো প্রশ্ন করবি না, যা করতে বলবো চুপচাপ করবি, ঠিক আছে? যান। পাখি মাথা নাড়ল। আচ্ছা। নফ আর দাঁড়িয়ে রইল না। ওকে নিয়ে বড় খালের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। পাখি না থাকলে সে কখনো পালাতো না, বরঞ্চ শয়তানগুলোকে কেটে টুকরো টুকরো করে নদীর গাঙে ভাসিয়ে দিত। শালারা তো জানে না কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। সেখানে প্রসঙ্গ উঠছে তার প্রিয় নারীটিকে নিয়ে। অতঃপর যথাযথ পালানোটা আবশ্যিক। দুজনে সাঁতার জানে, তাই অসুবিধার অন্ত রইল না। সাঁতার কাটতে কাটতে খালের কূলে উঠে বসলো। খালের স্রোতে পাখির শাড়ি ভেসে গেছে। অর্ধনগ্ন দেহে বেদরের কাশা মেয়েটা নিশ্চয়ই পানি খেয়েছে। তাছাড়া চোখ দুটি বিভৎস লাল টুকটুকে ও ঘোরাটে হয়ে এসেছে। অত সব দেখার সময় এখন নেই। জীবন অন্তত বাঁচাতে হবে। খালের পাশে মাটির উঁচু চওড়া রাস্তা। রাস্তার পাশে বিরাট বড় আক্ষেত। নাফ ওকে টেনে উঠিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে রাস্তা থেকে নেমে ওরা আক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। ততক্ষণে আক্রমণকারীরা মেন রাস্তায় উঠে আসে। এদিক ওদিক ওদের খুঁজে কিন্তু পায় না। কারণ আক্ষেতের দিকে নজর যায়। সন্দেহ হয় যথেষ্ট। এতটুকু সময়ের ভেতরে ভ্যানিশ হয়ে যেতে অন্তত পারে না। নিশ্চয়ই আশপাশ কোথাও লুকিয়ে আছে। ওরা রামদা চাপাটি দিয়ে আক্ষেতের ভেতরে ঢুকে পড়ে। আক্ষেতের পাশে ঝোপঝাড়। নব পাখিকে নিয়ে সেখানে লুকিয়ে রইল। এরা আক্ষেতের ভেতরে আসবে এটা একদম তার জানা ছিল। তাই পরিকল্পনা মোতাবেক অনুযায়ী ওরা ঝোপের আড়ালে লুকিয়েছে। ঘন ঘন আঁখের আড়ালে ওদের পাওয়া দুষ্কর প্রায়। নাক নিজের ভেজা শার্ট পাখিকে পরিয়ে দিল। কলিজা, তুই এখানে থাক, খানকির পুঁতে গো একটু সায়স্তা করে আসি। পাখি ওনাকে আটকে দিল। চোখের ইশারে বোঝালো যাবেন না। উনি ওর গালে আদুরে হাত দুটি রাখেন। ললাটে অধরে লম্বা চুম্বন করে থামেন। চিন্তা করিস না, কিছু হবে না আমার। কিন্তু তুই এখান থেকে এক পাও নড়বি না, মনে রাখবি এটা তোর স্বামীর আদেশ। স্বামীর আদেশ কথাটাই অন্তত ঘোর অধিকারত্ববোধ ফুটে উঠেছে, যেটা কিশোরীর অন্তঃপুট ছুঁয়ে দিল। যদিও জায়গায় বসার বেশ অনুপযোগী, ভীষণ স্যাঁতস্যাঁতে ও ভটকা গন্ধময়, তবু ওনার হুকুম মানতে হবে। পাখি মাথা নাড়ল। ঠিক আছে। দুটো আঁক উপরে উঠিয়ে নেন তিনি। সেই দুটো নিয়ে উনি ওদের নিকটে এগিয়ে যান। আচমকা পেছন থেকে দুজনকে আক্রমণ করে বসেন। হঠাৎ আক্রমণে আক্রমণকারীরাও বেগতিক মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। অতঃপর ওদের হাত থেকে পড়ে যায় রামদা দুটি। দুজনেই চিত হয়ে জমিনে শুয়ে পড়ে। সেই সুযোগে উনি দু হাতে রামদা দুটি তুলে নেন। দুটোকে রামদা দিয়ে কুপিয়ে আহত করেন। এরপরে বাকি দুটোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাস্তার ওপরে ওই দুজনকে পান। উনি ছুটে আসার আগেই একজন হঠাৎ ওনার পিঠে হাতে আক্রমণ করতে এগিয়ে আসে। দ্রুত উনি সরে যান, যার ফলস্বরূপ সে বেঁচে যায়। আঘাত গিয়ে গাছের ওপরে পড়ে। তবে ওদের দুজনকে ছাড়েন না। কতক্ষণ লাথি ঘুষি মেরে আহত করেন। তারপরে ভীষণ ক্রোধে গর্জে গর্জে আকাশচুম্বী রাগ নিয়ে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে জখম করেন। শুধু একটাকে বাঁচিয়ে রেখে বাকি তিনটেকে মেরে নদীর জলে ভাসিয়ে দেন। ওই একটা গলায় চাপাটি রেখে সুধান, বল, কে পাঠিয়েছে তোকে? লোকটা অস্পষ্টে তীব্র ব্যথার প্রভাবে গোঙায়। ফ্যাঁসফেঁসে গলায় বলে,
নাফ ওর স্পর্শকাতর স্থানে দুটো লাথি বসালো, চাপাটি গলায় ফের শক্ত করে চেপে ধরলো। রামদার নিচাংশ দিয়ে মুখ বরাবর কয়েকটি বাড়ি মারল। সত্যিটা বলবি শুয়োর, না মরতে চাস ওদের মতন? লোকটা ভীষণ ভয় পেয়ে বসলো, দু পা পিছিয়ে যায়। আজ যে জীবন্ত ফিরতে পারবে না সেটা সুনিশ্চিত। স্বয়ং আজরাইল যেন আজ তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখ দিয়ে তার তাজা রক্ত বেরিয়ে এলো। রক্তমাখা মুখে বেদরে খুব খুব করে কতক্ষণ কাশলো। কাশি শেষ হলে গোঙাতে গোঙাতে বলল, নাফের চোয়াল শক্ত হয়ে এলো। ওটাকে ওখানে কেটে টুকরো টুকরো করে এলো। সব প্রমাণ মুছে দিয়ে এমন সব প্রমাণ রেখে দিলেন যা সন্দেহের তীর স্বয়ং জাহিদ তালুকদারের গায়ে গিয়ে পড়ে। এরপরে পাখির দিকে এগিয়ে যায়। ভাগ্যিস নদী থেকে গোসল করে গিয়েছিল, নয়তো মেয়েটা নির্ঘাত রক্ত দেখে হার্ট অ্যাটাক করতো। না যাওয়ার পরই পাখি চুপচাপ বসেছিল। চতুর্দিক শিয়াল খাটাসের ডাক ওর ভয় তুমুল ভাবে বাড়িয়ে তুলল। তার ভেতরে মশার উৎপাত বেড়ে চলেছে। আচমকা দেখলো ওর পায়ের ওপর দিয়ে শীতল পিছল জাতীয় কিছু একটা প্রাণী হেঁটে যাচ্ছে। ভালো করে উপলব্ধি করলো। কিঞ্চিত চাঁদের আলোকে দেখলো এটি একটি সাপ, তাও একটা নয়, তিনটে। একটি ওর পায়ের ওপর আর বাকি দুটো তার পাশে বেড়া পাকিয়ে বসে আছে, যাদের পাশে সে অনায়াসে নিশ্চিন্তে বসে। ওর নিঃশ্বাস বন্ধ হওয়া জোগাড়। সমস্ত শরীর টনটন করে শিউরে উঠল। শীত শীত ঠান্ডা শরীরে ঠক ঠক করে কাঁপছে। ভেজা কাপড়ে দেহটা দ্বিগুণ হারে কাঁপিয়ে তুলল। একটু শব্দ কিংবা নড়াচড়া করলে যেন ওদের বিষাক্ত ছোবলে মৃত্যু সুনিশ্চিত। ততক্ষণে নাও এসে পড়ল। সামনে আগানোর আগেই দেখলো পাখির পায়ের ওপর সাপ। উনি জলদি একটা আখ উছড়ে নিয়ে সাপটাকে পা থেকে সরিয়ে ফেলল। ততক্ষণে পাখি প্রাণ ফিরে পেল। জলদি গিয়ে ওনার বুকে ঝাপটে পড়ল, হু হু করে কেঁদে ফেলল। মেয়েটার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা। নাপ তার উষ্ণতা দিয়ে হাত শরীর গরম করতে চাইলেন। থেমে থেমে শ্বাস ফেলে। উনি কৃত্রিম অক্সিজেন দেন পরপর। পাখি গুটিসুটি মেরে ওনার বুকের সঙ্গে লেপটে রইল। মুখটা একটুখানিও শুকনো। ওনার বড্ড মায়া হয়। ভয় পেয়েছে নিশ্চিত। ওর মুখটার দিকে তাকিয়ে সুধান লোকটি। আমি এসে পড়েছি কলিজা, ভয় কিসের জান? তোর সুদর্শন পুরুষটি আছে তো? যতদিন আমি বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে, ততদিন পৃথিবীর কোনো বিপদ তোকে স্পর্শ করতে দিব না। এটা তোর স্বামীর প্রতিজ্ঞা, অঙ্গীকার। এখন একটু স্বাভাবিক হ। পাখি নিস্তব্ধ হয়ে ওনার বুকের সঙ্গে মিশিয়ে রইল। আগের মতন স্বাভাবিক হতে পারল না। ওনার কথার প্রসঙ্গে কোনো প্রকার উত্তরও দিল না। উনি আর প্রশ্ন করলেন না। বুঝলেন মেয়েটার মনের অবস্থা। এমন পরিস্থিতিতে সে বহুলবার পড়লেও মেয়েটার প্রথমবার, তাই নার্ভাস ফিল করা অস্বাভাবিক কিছু না। রমেশকে সে ফোন করে। ওয়াটারপ্রুফ ফোন থাকায় ভাগ্যিস মোবাইলে পানি ঢোকেনি। কিছুক্ষণ পর রমেশ আসলো গাড়ি নিয়ে। নব গাড়িতে উঠে বসলো এবং পাখিকেও টেনে উঠালো। রাত কটা তা জানা নেই। পাখির পুরো শরীর গরম, জ্বর আসবে আসবে ভাব। মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। গরম গরম কাপড় পরিয়ে দিয়ে কমফোর্ট গায়ে দিয়ে উনি ফ্রি হোম থেকে বেরিয়ে পড়েন। তালুকদার বাড়ির উঠানে জাহিদ তালুকদারের সাক্ষাৎকার পেলেন। না মুখ ঢেকে আক্রমণকারীদের ছদ্মবেশে এসেছিল, যার কারণে আক্রমণকারী মনে করে উনি দ্রুত এগিয়ে আসেন। কিরে, কাজ হয়েছে? জাহিদ কিছু বুঝে ফেলার আগে নাফ ওনার হাতে ছুরি ঢুকিয়ে দিল। জাহিদ অবাক নেত্রে চেয়ে চেয়ে দেখলেন পুরোটা সময়। তৎপর মুখ দিয়ে আর্তনাদ করে ওঠেন। তাতে নাফ দমল না। রাগ যেন তারা আকাশচুম্বী। গর্জে গর্জে উঠে আকাশ প্রসূতে ওনার পেট বরাবরই দুটো লাথি বসালো সে। গলায় ছুরি ধরে মুখ থেকে মুখোশ সরিয়ে ফেলেন। জাহিদ তালুকদার নাফের মুখ দেখে আটকে উঠল। নাফ ওনাকে ছুটে ফেলল। জাহিদের অস্ফুট গলদেশ হতে বেরিয়ে এলো, তুমি? জি, নওয়াব তালুকদার, পিতা মেজবান তালুকদার। চিনতে নিশ্চয় অসুবিধা হচ্ছে না? আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আমাকে মারতে চান কেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি, নাকি আপনার মেয়েকে নিয়ে ভেগেছি, কোনটা? ফালতু কথা বলছো কেন? না ফাঁসলো ভীষণ গা দুলিয়ে। হাসতে হাসতে ওনার সামনে বসে পড়ল। নওয়াব তালুকদার, প্রয়োজন ছাড়া অকেজো ভিত্তিহীন কথা বলে না চাচাজান। আগামীকালের জন্য পূর্ব প্রস্তুতি নেন। কত ঝড়ঝাপটা যাবে আপনার ওপর দিয়ে। সাহায্য লাগলে অবশ্যই বলবেন। আমি আবার জনসেবা করতে ভালোবাসি। কথাটা বলে নাও বেরিয়ে গেল। উনি রাগে ফুঁসছেন। যতবার শয়তানটাকে মারতে গিয়েছেন প্রতিবারই ব্যর্থ হয়েছেন।